আপু, তোকে কিছু বলার আছে। হ্যাঁ, বল। আসলে আজ তো আমরা সবাই চলে যাব। হুম, তো? আসলে আপু, আমি আর রিদান মায়ের কথা ভাবছিলাম। কথাটি শুনে মোহনা মাথা নিচু করে ভাবতে থাকে। আসলেই মা একদম একা হয়ে যাবে। একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? মা যদি তোর অথবা আমার সাথে আমাদের বাসায় এসে থাকে, তাহলেই তো হয়। আপু, তুই তো জানিস আম্মুর আত্মসম্মানটা কতটা বেশি। হ্যাঁ, আম্মু এই প্রস্তাবে একটু রাজি হবে না। আমরা চাইলে আর একটা কাজ করতে পারি। কি? আমাদের বাসার উপরের ফ্ল্যাট খালি আছে। মা তো ফ্রিতে থাকবেন না, তাই সে চাইলে ভাড়া দিয়েই থাকবেন। এতে সারাদিনে বেশ কিছু সময় সে মোহ আর আম্মুর সাথে কাটাতে পারবেন। বাহ! খুব ভালো আইডিয়া। মোহ মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তার মিস্টার হাজবেন্ডের দিকে। ছেলেটা খুবই বুঝবান আর বুদ্ধিমান। আরুষ মোহনার কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিয়ে মোহনার কপালে এক গভীর চুমু দিল। মোহনা চোখ বুজে তার মিস্টার হাজবেন্ডের ভালোবাসা উপভোগ করছে। হঠাৎ রুমে হৃদি ঢুকে পড়ে। সরি সরি, আমি কিছু দেখিনি। অন্যদিকে ফিরে বলে হৃদি। দেখবি না কেন? ভালো করে দেখ। বরের আদর্শ তোর কপালে নাই, বুঝলি? তাই দেখে জীবন পার কর। হৃদির আওয়াজ শুনে আরুষের থেকে দূরে সরে দাঁড়িয়ে হৃদিকে উদ্দেশ্য করে বলে মোহনা। কপালে নাই কেন? তোর মতো পত্নীরে কে বিয়ে করবে? দুলাভাই, আপনি বলেন, আমি দেখতে ভূতনীদের মতো? অবশ্যই না। আমার শালিকা কোনো অংশে হিরোইনদের থেকে কম না। আলতো হেসে বলে আরুষ। শুনেছো? পাম পাম। হৃদি কিছু বলার আগেই মোহ রুমে প্রবেশ করে। আপু, তোরা রেডি? হ্যাঁ। রিদিপু, তোরাও রেডি? হ্যাঁ, আমরা সবাই রেডি। তোরা? আমরাও। রিদান রুমে প্রবেশ করতে করতে বলে। আপু, মায়ের সাথে কথা বলতে হবে তো। চল এখনই বলি। আমরা চারজনই যাই। সবাই সম্মতি দিল। রিদি, আমরা মায়ের কাছে যাচ্ছি। তুই একটু দেখ না সব ঠিকঠাকভাবে প্যাক করা হয়েছে কিনা। আচ্ছা। বিভিন্ন ধরনের রান্না করে তা প্যাক করাই ব্যস্ত আনিসা বেগম আর তার ভাবি, অর্থাৎ মোহের মামি। কাজের মাঝেই আনিসা বেগমকে ডেকে ওঠে তার বড় মেয়ে মোহনা। ডাক শুনতে পেয়ে কাজের খালাকে কাজ বুঝিয়ে তিনি এগিয়ে যান তার রুমের দিকে। আনিসা বেগম রুমে প্রবেশ করেই দেখেন তার দু মেয়ে ও জামাইরা বসে আছে তার অপেক্ষায়। কারণ বোধগম্য না হওয়ায় সে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় তার মেয়েদের দিকে। মা, আসলে আমাদের কিছু বলার ছিল। হ্যাঁ, বলো। মোহনা কিছু বলার আগেই আরুষ বলে ওঠে। আহ মা, চিন্তার কোনো ব্যাপার নেই। আপনি আগে বসুন। আনিসা বেগমকে মোহ আর তার মোহনার মাঝে বাসাই। আনিসা বেগমের বিপরীত সোফাতেই বসে আছে তার দু মেয়ে জামাই। মা, আসলে আমাদের বাসার উপরে ফ্ল্যাটটা খালি আছে। আমরা সবাই চাচ্ছি তুমি এই ফ্ল্যাটে শিফট হও। কেন? তোমার এখানে একা একা ভালো লাগবে না? আরে না, আমি এখানেই ঠিক আছি। মা, প্লিজ। আরে বোকা মেয়ে, মেয়ের শ্বশুর বাড়িতে মেয়ের মাকে থাকা মানায় না। তুমি বুঝবা না এগুলো, বাদ দাও। কিন্তু কোনো কিন্তুক না, আমি আমার ডিসিশন জানিয়ে দিলাম। মা, আমার একটা অনুরোধ। আ- আমি কি কিছু বলতে পারি? এভাবে বলছো কেন বাবা? অবশ্যই বলতে পারো। মা, আমরা চাই আপনি আমাদের সাথে থাকেন। আমি জানি না আপনি আমার ছেলে মানেন কিনা, কিন্তু আমি আপনাকে নিজের মা মানি। আমি চাই না আমি থাকতে আমার মা দিনের পর দিন একাকিত্ব অনুভব করুক। কেন একা থাকবেন আপনি? এতদিন আপনার দুটো মেয়ে ছিল, এখন আপনার একটা ছেলেও আছে। আমার মা কেন আমার থেকে দূরে কষ্টে দিন কাটাবে? আর আমরাও কেন তার মমতার ছোঁয়া থেকে দূরে থাকবো? আমাদের কি একটুও মমতার আশ্রয় দেয়া যায় না? আনিসা বেগম চোখে জল নিয়ে পরম স্নেহের সাথে হাত রাখল রিদনের গালে। তার চোখে এক অদ্ভুত আনন্দ আর তৃপ্তির ছোঁয়া দেখা যাচ্ছে। ছেলে একটা নয় মা, আজ থেকে আপনার দুটো মেয়ে দুটো ছেলে। আনিসা বেগম অতি মমতার সহিত জড়িয়ে ধরল তার দু ছেলেকে।
আমার অনেক শখ ছিল ছেলের, কিন্তু পূরণ হয়নি। আজ এত বছর পর এসে আমার স্বপ্নটা পূর্ণ হবে ভাবতে পারিনি। রিদান আর আরুষের গালে হাত রেখে বলেন আনিসা বেগম। মোহ আর মোহনা অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে দেখছে তাদের। রিদানকে দেখে অবাক হচ্ছে মোহ। এমন মানুষ আজও পৃথিবীতে আছে, তা বিশ্বাস করাই মুশকিল। কি দিয়ে তৈরি এই ছেলে, ভেবে পায় না মোহ। মোহ আর মোহনাও যে জড়িয়ে ধরে আনিসা বেগমকে। তার 4 ছেলে মেয়ে একসাথে জড়িয়ে ধরছে তাকে। বেশ কিছু সময় পর সরে দাঁড়ায় তারা। মা, আপনার অনুমতি পেলে আপনার ওখানে শিফট করার ব্যবস্থা করব। আমার একটা শর্ত আছে। জি মা, বলেন। আমি ফ্রিতে থাকবো না, ভাড়া দিয়ে থাকবো। জি মা, তবে অনুমতি আছে? উত্তরে হেসে সম্মতি দেয় আনিসা বেগম। অতঃপর সবাই বেরিয়ে পড়ে। আনিসা বেগম আর মোহের মামা মামি রয়ে গিয়েছেন। প্যাকিংয়ের কাজ শেষ হলে মোহের মামা মামি চলে যাবে তাদের বাড়ি, আর মোহের মা মোহদের বাড়ি। বাসায় পৌঁছাতে রাত হয়ে যায়। বাড়ি ফিরেই মোহ চলে যায় তার শ্বশুর শাশুড়ির ঘরে তাদের খোঁজ নিতে। প্রায় আধ ঘন্টা তাদের সাথে কথা বলে রুমে এসে কাপড় নিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায় মোহ। এদিকে রিদান ফ্রেশ হয়ে কিচেনে যায় কফি বানাতে। মোহ ফ্রেশ হয়ে বের হয়েছে দেখে রিদান 2 কাপ কফি নিয়ে রুমে ঢুকছে। কফি? ধন্যবাদ। চলো বারান্দায় বসে খাই। চলুন। বারান্দায় 2টো চেয়ার আর একটি টি টেবিল আছে। বারান্দাটা বেশ খোলামেলা হওয়ায় বাতাসের আনাগোনা বেশি। হঠাৎ রিদান মোহের হাত থেকে কফির কাপটা নিয়ে নিজের কাপটা মোহকে ধরিয়ে দেয়। রিদানের এমন কাজে প্রথমে অবাক হলেও পরে মুচকি হাসে মোহ, যা রিদানের চোখ এড়ায় না। রিদানও বাঁকা হেসে যেদিকে মোহের ঠোঁটের ছোঁয়া লেগে আছে সেখানে ঠোঁট লাগিয়ে কফি পান করে। মোহ ঠিক একই কাজ করে। রিদানের প্রতি মোহের ভালো লাগাটা যে দিন দিন বাড়ছে, তা মোহ আর রিদান উভয়ই বুঝতে পারছে। কফি শেষে উঠে গ্রিলের কাছে যে দাঁড়িয়ে নিজের কোমর পর্যন্ত চুলের খোঁপাটা খুলে দিল মোহ। বাতাসে মোহের চুলগুলো উড়ছে। নিজেকে আর ধরে রাখতে পারল না রিদান। ধীরে ধীরে মোহের কাছে যেয়ে পেছন থেকে মোহকে জড়িয়ে ধরে মোহর চুলে নাক ডুবিয়ে দিল রিদান। রিদানের এমন কাজে মোহ চোখ বুজে আলতো হাসে। এভাবেই বেশ কিছু সময় তারা একে অপরের সাথে লেপ্টে থাকে। রাত 12টা। হৃদি মনোযোগ দিয়ে পড়ছে। এতদিন মোহদের বাসায় থাকায় একটুও পড়া হয়নি তার। হঠাৎ ফোনের রিংটোন বাজায়, মনোযোগ নষ্ট হয় তার। বেশ বিরক্তি নিয়েই ফোনটি হাতে নেয় সে। ফোনের স্ক্রিনে ভেসে ওঠে মিস্টার ডিস্টার্ব নামটি।